কিন্তু মীরা ঠাস ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে। তারপর হঠাৎ কি যেন পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মীরার ছবিটা পড়ে ভেঙে গিয়েছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধাপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম না আমি মীরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। তখন মুহূর্তে মীরার মুখটা বারবার ভেসে উঠছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছেন। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। উনি সালামের উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে আজ আমাদের বাড়িতে দাওয়াত। সন্ধ্যায় আসবেন কিন্তু। আজ আমাদের বাসায় ৫ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রফিক সাহেবের ঠিকানা দেওয়ার বাসায় গিয়ে নক দিলাম। নক দেওয়ার কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে দেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপর আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল আমার হৃদয়। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদেরকে দাওয়াত করা হয়েছে। তখন হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে আমি থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দ বেড়ে যাচ্ছে, কারণ এত অন্য কেউ না, এটা মীরা। এটা কিভাবে সম্ভব, যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু মীরা আবার বেঁচে আছে। মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরার নাম ধরে ডাকতে গিয়েই গলাটা কেমন যেন ধরে এলো। তাই অন্যদিকে ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমরা সাজতে এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছি। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোখে চোখিও হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইসার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা। আসসালামু আলাইকুম। আমি তানিয়া, রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা অনেক শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। মীরার এই প্রশ্নের জবাবে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকা সম্ভব না। তাই বিদায় নিয়ে চলে আসছি। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা, এটাই আমার পিচ্চি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় তাদের বাসায় নিচে দাঁড়িয়ে থাকি। দেখি প্রতিদিন কোথায় যেন যায়। তানিয়া যাকে আমার মন বলে, এটা তানিয়া নয়, এটা মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়, নিজের অফিস আছে। তা একদিন অফিসে যাওয়ার পথে মীরার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড় করাতেই বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। তারপর একটা পার্কে নিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন? আমি তানিয়া, রেজওয়ান রফিক। আপনার মীরা কে? আর কি বলছেন এসব? আপনি এসব বলতে আমাকে
এখানে এনেছেন? ছি, লজ্জা করে না আপনার? প্লিজ, আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়া সব কিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের সুর শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে 2টা। প্লিজ মীরা, তুমি আমার মীরা, বলো তুমি মিথ্যা বলছো। আমার মন কখনোই মিথ্যা বলে না। কথাটা বলেই মীরার হাতটা ধরে ফেললাম, আর সাথে সাথেই মীরা হাতটা ছড়িয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি যে চরিত্রহীন, আপনার চরিত্র এত খারাপ, তা কখনো আর বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? আর আপনি ভালো করেই জানেন আমার স্বামী আর 2টা মেয়ে আছে, তারপরেও আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শিখেননি, মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিহ্বে কামড় দিল মীরা। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তেই হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথা শুনল। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না, ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম, জানি না আর কত কষ্ট পাব। আল্লাহ আরও আমাকে কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখেছি সেদিন আমার মন বলছে আপনিই আমার মীরা, আমার কলিজার টুকরোর মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা, আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছা করছে না, বুকটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবার মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে আমি মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পেছন দিকে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে, আর আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরা মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিয়ে চলে গেল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটো রক্ত বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা, তোমার কিছুই হবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না।